ক্লাস 12 ম্যাথ ফার্স্ট পেপার। আমরা আজ সরল রেখা রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো রিভিশন ক্লাস আমরা তোমাদেরকে অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, আর তোমরা চেষ্টা করবে যে তোমাদের কাছে যে আগে করা আছে সেখান থেকে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আর আমি রিভিশন ক্লাসে তোমাদেরকে ধারণা দিব সরল রেখা সম্পর্কে। ওকে, দেখো তাহলে সরল রেখার মূল বিষয়গুলি হচ্ছে যে ফর্মুলাগুলি। যদি তুমি ফর্মুলাগুলি তোমার মাথায় রাখতে পারো তাহলে তোমার কোশ্চেন থেকে ম্যাথ করা আসলে কোনো ব্যাপারই না। তুমি যদি ফর্মুলাগুলো তোমার মাথায় সেট করতে পারো তাহলে কোশ্চেন দেখে ম্যাথ করা আসলে খুব একটা কঠিন না। তো ঠিক আছে, আমি এখন সরল রেখার বেশ কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি। আমি লিখতেছি, তোমরাও লিখো আমার সাথে সাথে। ওকে, সবাই সরল রেখার সবার প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে ঢাল। সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল নামে একটা টপিক ছিল সবার প্রথমে, সরল রেখার ঢাল। ওকে, তো যেহেতু আমি সবকিছু নিয়ে আলোচনা করতেছি না, সংক্ষিপ্ত, তো আমি সংক্ষেপে সরল রেখার ঢাল বের করার তিনটা সূত্র তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। সরল রেখার ঢাল নির্ণয়ের তিনটা সূত্র। সেটা কি? সরল রেখার ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। সরল রেখার ঢালকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। ঢাল এম ইকুয়াল ট্যান থেটা। এটা সরল রেখার ঢাল বের করার একটা সূত্র। এই সূত্র তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন যখন কোণ থেটা এর মান দেওয়া থাকবে। যদি কখনো কোণের মান দেওয়া থাকে, হ্যাঁ, যখন কোণ থেটা এর মান দেওয়া থাকবে, অর্থাৎ যদি অঙ্কের মধ্যে কোণের মান দেওয়া থাকে, তখন তুমি সরল রেখার এই ঢালের সূত্র এম ইকুয়াল ট্যান থিটা দিয়ে বের করতে পারবা। ঢাল বের করার দ্বিতীয় সূত্র হচ্ছে ঢাল এম ইকুয়াল উপরে y1 মাইনাস y2, নিচে x1 মাইনাস x2। এটাও ঢাল বের করার আরেকটা সূত্র। তুমি এটা কখন অ্যাপ্লাই করবা? যখন যখন দুইটি বিন্দু দেয়া থাকবে। যখন দুইটি বিন্দু দেওয়া থাকবে, দুইটি বিন্দু, তারা কারা কারা? একটি বিন্দু x1, y1 ও অপর বিন্দু x2, y2। যখন দুইটি বিন্দু দেওয়া থাকবে, তার মানে সূত্রগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তুমি কখন কোনটা অ্যাপ্লাই করবা এটাই তোমাকে মেইনলি মাথায় রাখতে হবে। প্রথম সূত্রটা যখন কোণের মান জানা থাকবে তখন। দ্বিতীয় সূত্র যখন দুইটি বিন্দু জানা থাকবে। দুইটা দিয়েই কিন্তু রেখার ঢাল বের হবে। তৃতীয় সূত্র, এটাও ঢালের সূত্র। তুমি ঢালের এই সূত্রটা হচ্ছে ঢাল এম ইকুয়াল মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তো এই সূত্র তুমি কখন অ্যাপ্লাই করবা? এই সূত্র তখন অ্যাপ্লাই করবা যখন সমীকরণ দেয়া থাকবে। তার মানে উপরে যেগুলো বললাম, উপরের ওই ব্যাপারগুলা কিন্তু সমীকরণ দেয়া নাই। যখন সমীকরণ দেওয়া থাকবে, তিনটা কিন্তু তিন ক্ষেত্রে সমীকরণ দেওয়া থাকবে, তিনটা ঢাল তিন ক্ষেত্রে ব্যবহার হবে। তোমরা এখানে উদাহরণস্বরূপ আমরা দুই একটা উদাহরণ চাইলে দিতে পারি যে ঢালের যে আমি যে তিনটা যেহেতু বললাম, তাহলে এই তিনটার ক্ষেত্রে তিনটা উদাহরণ দেয়া যেতে পারে। মনে করো উদাহরণস্বরূপ, এই যে একটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূল বিন্দু। মনে করো তোমাকে একটি রেখা দেয়া হলো। রেখাটি কিরকম দেখতে আমি একটু লিখি, সবাই দেখো। মনে করো তোমাকে এরকম একটা রেখা দেয়া হলো। ওকে, তোমাকে এরকম একটি রেখা দেয়া হলো। এটি কিন্তু সেই সরল রেখা, এটাই সেই সরল রেখা তুমি যার ঢাল বের করতে চাচ্ছ, সরল রেখা। তাহলে এটাই সেই সরল রেখা। বিষয়টা হচ্ছে
কোনো সরল রেখার সাথে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে কি? ধনাত্মক দিক মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। দেখো ঘড়ির কাঁটা ঘোরে কিন্তু এই দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে উল্টা দিকে। ঘড়ির কাঁটার বিপরীতকে ধনাত্মক ধরা হয়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের নাম, যদি মনে করো এই কোণটা দিয়ে দিলাম 30 ডিগ্রি। ওকে, তার মানে তোমার ম্যাথের মধ্যে সরল রেখার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ দেয়া আছে। আবারও বলি, মনে করো কোনো একটা ম্যাথ তোমাকে দেয়া হলো, বলে দেয়া হলো যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তখন তোমাকে বলা হলো রেখাটির ঢাল নির্ণয় করো। তাহলে এই মুহূর্তে রেখাটির ঢাল এই মুহূর্তে রেখাটির ঢাল আমরা একদম প্রথম সূত্র দিয়ে বের করব। ঢাল m ইকুয়াল ট্যান থেটা, যেখানে থেটার মান 30 ডিগ্রি। ট্যান 30-র মান হচ্ছে 1/√3। এটাই ঢালের মান। সুতরাং সবাই বুঝতে পারলাম, যখন তোমার প্রশ্নের মধ্যে তখন তুমি এই 1 নাম্বার সূত্রের সাহায্যে ঢাল বের করবা। ঠিক এখন যদি তোমাকে কোণ দেয়া না থাকে তখন কি দেয়া থাকবে সবাই দেখো, একটি রেখার দুইটি বিন্দু দেয়া থাকবে। আর কিরকম? মনে করো একটা বিন্দু তোমাকে দিয়ে দেয়া হলো 1,2, অন্য বিন্দু তোমাকে দিয়ে দেয়া হলো 5,7। দুইটা বিন্দু দেয়া হলো, দিয়ে তাহলে রেখা কোনটা? রেখা হচ্ছে এই যে এটা, এটা সেই সরল রেখা, এটাই সেই সরল রেখা। তাহলে দেখো এবার কিন্তু ইনফরমেশন ভিন্ন। আগেও সরল রেখা ছিল, কিন্তু ইনফরমেশন ছিল কোণ দেয়া আছে, তখন ঢাল বের করবা ট্যান থিটা সূত্রের সাহায্যে। এবারও কিন্তু সরল রেখা, কিন্তু কোণ দেয়া নাই, এবার কোনো কোণের মান দেওয়া নাই, কিন্তু দুইটা বিন্দুর মান দেওয়া আছে। দুইটা বিন্দুর মান যদি দেয়া থাকে তাহলে এই মুহূর্তে এই রেখাটির ঢাল বের করার সূত্র তোমাদেরকে একটু আগেই দেখালাম, যে y1 মাইনাস y2 ডিভাইড x1 মাইনাস x2। এখন ব্যাপারটা হচ্ছে যে y1 কোনটা, y2 কোনটা, x1 কোনটা, x2 কোনটা। খুবই স্বাভাবিক, সবাই দেখো এই বিন্দুটা অ্যাকচুয়ালি x1, y1 বিন্দু, এটা অ্যাকচুয়ালি x2, y2 বিন্দু। এখন তুমি চিন্তা করো, y1 হচ্ছে 2, সবাই দেখো মিলায় নাও সবাই। y1 হচ্ছে y1 হচ্ছে 2, 2 মাইনাস y2 হচ্ছে 7, y2 হচ্ছে 7, নিচে x1 হচ্ছে 1 মাইনাস x2 হচ্ছে 5। সো দুইটা বিন্দুর আমরা জানি x কে বলা হয় ভুজ। সবাই জানি যে x কে বলা হয় সবসময়ের জন্য, x কে ভুজ বলা হয়। সবাই এটাও জানি y কে বলা হয় কোটি। x কে বলা হয় ভুজ আর y কে বলা হয় কোটি, বলা হয় ভুজ এবং কোটি। তো আমরা এখানে তাহলে কি বলতে পারি? বলতে পারি যে যে উপরে হচ্ছে কোটি দ্বয়ের বিয়োগফল, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল। সো আমরা উপরে লিখব কোটি দ্বয়ের বিয়োগফল, নিচে লিখব ভুজ দ্বয়ের বিয়োগফল। এই সিস্টেমে আমরা ঢাল বের করতে পারি যদি কিনা বিন্দু দেয়া থাকে। উপরে দেখতে পাচ্ছি -5, নিচে হচ্ছে -4, আলটিমেটলি 5/4। সুতরাং ঢাল বের করার দ্বিতীয় পদ্ধতি সবাই দেখলাম। প্রথম পদ্ধতিতে কোণ দেয়া থাকে, দ্বিতীয় পদ্ধতিতে কোণ দেয়া থাকে না, বরং দুইটা বিন্দু দেয়া থাকে। ঢাল বের করার সর্বশেষ পদ্ধতি, যেটা কিনা সমীকরণ দেয়া থাকবে। দেখো আমি কিন্তু লিখে দিয়েছিলাম সমীকরণ দেয়া থাকলে, সবাই খেয়াল করো, সমীকরণ দেওয়া থাকলে তখন তৃতীয় পদ্ধতি। তো ঠিক আছে, আমি এখন তাহলে তোমাদেরকে সমীকরণ দিয়ে দিই একটা। সবাই দেখো, মনে করো সমীকরণ দিয়ে দিলাম 3x প্লাস প্লাস 5y প্লাস 7 ইকুয়াল 0। আচ্ছা, আরো একটা সমীকরণ দিয়ে দিই পাশে, 2x মাইনাস মাইনাস হচ্ছে y প্লাস 1 ইকুয়াল 0। দুইটা সমীকরণ দিলাম। ওকে, প্রথম রেখার ঢাল বের করতেছি। ঢাল m সমান সমান, সূত্র ছিল মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ।
তাহলে তোমরা বোঝার চেষ্টা করো, মাইনাস তো দিলাম, এক্স এর সহগ কোনটা? এক্স এর সহগ নিশ্চয়ই 3। এক্স এর সহগ, হ্যাঁ এক্স এর সহগ +3, ওয়াই এর সহগ হচ্ছে 5। সো 3/5 হচ্ছে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। সেম ভাবে যদি আমি পরেরটায় চলে যাই, ঢাল, পরেরটাতে গেলাম আবার ঢালে, মাইনাস নিয়ম ছিল এক্স এর সহগ, এক্স এর সহগ সবাই দেখতে পাচ্ছি 2, ওয়াই এর সহগ কত কে বলবে? এক্স্যাক্টলি ওয়াই এর সহগ হচ্ছে -1। সবাই দেখতে পাচ্ছি যে ওয়াই এর সহগ হচ্ছে -1। মনে রাখতে হবে যদি মাইনাস থাকে তখন মাইনাস সহ নিতে হবে। যদি এখানে মাইনাস থাকতো, এখানে যদি এখানে মাইনাস থাকতো তখন ওয়াই এর সহগ ধরতাম -5। সো মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে। আর বাইরের মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, বাইরের মাইনাসটা সূত্রের মাইনাস। আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্র যে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, এই মাইনাসটা সূত্রের মাইনাস। তো সবাই দেখতে পেলাম সমীকরণ দেয়া থাকলে আমরা কিভাবে ঢাল বের করব। এটা আলটিমেটলি +2 হয়ে যায়। ওকে, তো এই সিস্টেমে আমরা ঢাল বের করার 3 রকম সূত্র সবাই দেখলাম। তাহলে যেরকম ইনফরমেশন থাকবে তুমি সেই সূত্রের সাহায্যে ঢাল বের করে ফেলবা। ওকে, এখন আমি যাচ্ছি যে সরল রেখার গুরুত্বপূর্ণ আরো কিছু সূত্রে। আচ্ছা, সরল রেখার একটা আদর্শ সমীকরণ আছে, সবাই লিখে নাও, সরল রেখার আদর্শ সমীকরণ। সরল রেখার আদর্শ সমীকরণ। ওকে, সরল রেখার আদর্শ সমীকরণ অ্যাকচুয়ালি y ইকুয়াল mx প্লাস সি। y ইকুয়াল mx প্লাস সি, এটাকে বলা হয় সরল রেখার আদর্শ সমীকরণ। যেখানে যেখানে m সবাই জানি আমরা, যেখানে m এর পরিচয় সবাই জানি। ওকে, আমরা জানি m এর পরিচয়, m হচ্ছে রেখাটির ঢাল। আর এই যে সি, এই সি এর পরিচয় যদি কারো জানা থাকে বলতে পারো। সি এর পরিচয় যদি কারো জানা থাকে বলতে পারো। কথা ঠিক আছে, সহগবিহীন সংখ্যার কথা ঠিক আছে। যাক, ঠিক আছে, এর আরেকটা পরিচয় আছে, সবাই লিখে নাও এর আরেকটা পরিচয়। সি এর পরিচয় হচ্ছে, সি হচ্ছে ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের ছেদাংশ। আমি আমি চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, সবাই লিখে নাও। সি এর পরিচয় হচ্ছে, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। কিরকম? আমি একটা উদাহরণ দিয়ে সবাইকে বুঝিয়ে দিই। মনে করো যে আমি আগে অক্ষ এঁকে নিই। অক্ষ, তাহলে আর কি অক্ষ আঁকবো? ওয়াই অক্ষের ছেদাংশ। ওকে, ঠিক আছে, সবাই দেখো, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা মনে করো এক্স অক্ষ। ওকে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ আঁকলাম। আঁকার পরে এখন আমি সরল রেখা আঁকি। দেখো আমি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সরল রেখাটা লাল কালি দিয়ে আঁকছি, জাস্ট বোঝানোর জন্য যে সরল রেখা কোনটা। সবাই খেয়াল করো, সরল রেখা আঁকলাম একটা, এই যে একটি সরল রেখা আঁকলাম। সবাই দেখতে পাচ্ছ, এটাই সেই সরল রেখা, এটাই সেই সরল রেখা যেখানে ঢাল এম তো সবাই জানি। ঢাল এম হচ্ছে ট্যান থেটা, সবাই জানে। এই যে ঢাল এম, ঢাল এম ইকুয়াল ট্যান থেটা, এটা তো সবাই জানি। আর এই থেটার মান কোনটা দেখো, এই যে এই কোনটা থেটার মান। তার মানে কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে ধনাত্মক দিকের সাথে, ওই কোণের নামই থেটা। আর ট্যান থেটা দিয়ে ঢাল বের করা যাবে। এখন হচ্ছে তোমার এই সি এর পরিচয়। সি এর পরিচয় দেখো আমি কি লিখেছি, সি এর পরিচয় লিখেছি, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। সবাই দেখো তো, এই সরল রেখাটি দ্বারা ওয়াই অক্ষের কতটুকু ছেদ করেছে? সবাই খেয়াল করো। না, আসলে কি ঋণাত্মক ধনাত্মক তুমি হয়তো বাম আর ডান চিন্তা করছো, হ্যাঁ, আসলে বাম ডান চিন্তা করলে হবে না। সবাই দেখো, এটা মনে করো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম। দেখো কোনটা, কোণ হচ্ছে এক্স অক্ষ থেকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো তাহলে সেটা ধনাত্মক কোণ। এক্স অক্ষ থেকে তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো তাহলে সেটা ধনাত্মক কোণ। সেটা তুমি এই মূল বিন্দু থেকে, দেখো মূল বিন্দু থেকে ডান দিক থেকে যাচ্ছ
নাকি মূল বিন্দু থেকে বাম দিক থেকে যাচ্ছ, এটা কিন্তু কোণের ক্ষেত্রে বিষয় না। কোণের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে এই দেখো এক্স অক্ষ পুরাটা হচ্ছে একটা জিনিস, এক্স অক্ষ পুরাটা একটা জিনিস। এখন তুমি যেখান থেকে হোক না কেন, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলেই ধনাত্মক। সেটা মূল বিন্দুর বামে কিনা এটা বিষয় না, এক্স অক্ষ পুরাটা একটা জিনিস। তাহলে দেখো ঋণাত্মক খেয়াল করো, এই যে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই মাইনাস। এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, দিকে ঘুরলেই মাইনাস। এবার চিন্তা করো, এই যে এটা কিন্তু আমার ডান দিকে ছিল, তাহলে ডান দিকে হলে তো মাইনাস হওয়ার কথা না, বাট খেয়াল করো ডান দিকে কিন্তু মাইনাস হচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স অক্ষ পুরাটা হচ্ছে একটা জিনিস। হ্যাঁ, একটা জিনিস। তুমি যদি এক্স অক্ষ থেকে তুমি যদি সরাসরি ঘড়ির কাঁটার বিপরীতে কোণ নাও, মানে উপর দিকে কোণ নাও, ঘড়ির কাঁটার বিপরীতে কোণ নাও, সবগুলো প্লাস, সেটা ডানে হোক আর বামে হোক। কিন্তু তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নেওয়া শুরু করো, তাহলে সেটা ডানে হোক আর বামে হোক সেটা মাইনাস। আচ্ছা, তোমার এই উদাহরণটা আরেকটা জিনিস দিয়ে ক্লিয়ার করি, সবাই খেয়াল করো। মনে করো একটু আগে আমি আমি যেটা যেটা দেখালাম ওটা দিয়েই বলি। দেখো, এটা ছিল সেই সরল রেখায়, যেটা এটা সেই সরল রেখা। সবাই দেখো আমি এখানে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ আসলে আরেকটা উদাহরণ দিয়ে সবাইকে বোঝাই, সবাই খেয়াল করো। দেখো, যদি তুমি এক্স অক্ষ থেকে, একটু ছোট হয়ে গেল চিত্রটা, সবাই বোঝার চেষ্টা করো। এক্স অক্ষ থেকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, এই কোণটা হবে প্লাস। এখানে দেখানো যাচ্ছে না কি আর করা, এই কোণটা হবে প্লাস। এটা হচ্ছে তোমার তোমার প্লাস কোণ, প্লাস। সবাই খেয়াল করো, তুমি যদি এক্স অক্ষ থেকে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরো, ব্যাস এটাই মাইনাস। এবার তুমি প্লাস মাইনাস চিন্তা করো, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে যে আমি যে ঘোরাচ্ছি এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস, ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস। সেটা এক্স অক্ষের ডানে আছে নাকি বামে আছে, এক্স অক্ষের উপরে আছে নাকি নিচে আছে, কোনো কিছুই কোনো ব্যাপার না। দেখো এই যে এই কোণটা খেয়াল করো তো, এই কোণটা তো এক্স অক্ষের উপরে আছে, এই কোণটা কিন্তু এক্স অক্ষের উপরে আছে, তারপরও দেখো মাইনাস। এই কোণটা দেখো, দেখো এক্স অক্ষের উপরে কিন্তু বাম দিকে, তারপরও প্লাস। তার মানে মূল বিষয় হচ্ছে এক্স অক্ষের ডানে বামে উপরে নিচে এগুলো কোনোটাই কোণের প্লাস মাইনাসের জন্য কোনো সমস্যা না। কোণের প্লাস মাইনাস একটাই জিনিস, যে ঘড়ির কাঁটার দিকে যদি তোমার ঘূর্ণনটা হয় মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনটা হলে প্লাস। এ বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা কিন্তু বলতেছিলাম এই সি এর পরিচয়। সবাই দেখো সি এর পরিচয় ওয়াই অক্ষে ছেদাংশ। সবাই দেখো তো ওয়াই অক্ষে ছেদাংশ এখান থেকে এতটুকু বলা যায়, এটুকু সি। তার মানে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ থেকে যতটুকু ছেদ করে, কে ছেদ করবে? ওই রেখাটি। তার মানে রেখাটি দ্বারা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষে যতটুকু অংশ ছেদ করে ওই অংশের নাম হচ্ছে সি। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম যে সি এর পরিচয়, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। তার মানে কোনো রেখা দ্বারা ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে, সেই ছেদটা কিন্তু মূল বিন্দু থেকে হবে, মূল বিন্দু থেকে এই পরিমাণ, এই অংশটাকে বলা হয় সি। এই অংশ কিন্তু এই অংশ কিন্তু নিচেও থাকতে পারতো। মনে করো রেখাটা নিচে আছে, এই দেখো, মনে করো রেখাটা আছে নিচে। যদি রেখাটা নিচে থাকে তখন সি কতটুকু? তখন সি হচ্ছে এই যে এতটুকু। ওকে, রেখা দ্বারা ওয়াই অক্ষের যতটুকু অংশ ছেদ করে ওই অংশকে বলা হয় সি। তার মানে উপরে কিন্তু সি এর মানটা প্লাস, নিচে কিন্তু সি এর মানটা মাইনাস। ওকে, আমরা দেখতে পেলাম সরল রেখার আদর্শ সমীকরণ। এখন মনে করো আরেকটা সমীকরণ আছে আমাদের, সেই সমীকরণের নাম হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। 3 নাম্বার সূত্র হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, মূল বিন্দুগামী সরল রেখা যেটা, দেখো তো তোমাদের মনে হয় মনে আছে এটা মূল বিন্দুগামী সরল রেখা।
কারো মনে নাই? সবাই দেখো তাহলে, মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে y=mx। y=mx কে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা। y=mx কেন? তার কারণটা হচ্ছে, সবাই খেয়াল করো, দেখো, এটা যদি হয় y অক্ষ, এটা যদি হয় x অক্ষ। সবাই খেয়াল করো, y অক্ষ এবং x অক্ষ। মূল বিন্দুগামী সরলরেখা মানে কি? রেখাটি মূল বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা কাজ করি, দেখো, এটা কিন্তু সেই মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু দিয়ে যদি কোনো রেখা যায়, দেখো এই যে মূল বিন্দু দিয়ে একটি রেখা গেল, একটি রেখা মূল বিন্দু দিয়ে গেল, তাহলে দেখো তো, এই রেখাটি দ্বারা y অক্ষ থেকে কি কি কোনো অংশ ছেদ করে? যদি কোনো রেখা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে কি ওই রেখাটা কি y থেকে কি ছেদ করে কিছু? তার মানে দেখতে পাচ্ছি যে এই রেখাটা, দেখো এই যে উপরের রেখাটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, উপরেরটা যাচ্ছে মূল বিন্দুর উপর দিয়ে, নিচের রেখাটা মূল বিন্দুর নিচ দিয়ে। তার মানে মূল বিন্দু দিয়ে না গেলে y অক্ষ থেকে কিছুটা অংশ ছেদ করে, কিন্তু মূল বিন্দু দিয়ে গেলে y অক্ষ থেকে সে উপরেও ছেদ করলো না কিছু অংশ, y অক্ষ থেকে সে নিচেও কিছু অংশ ছেদ করলো না। তার মানে কি, এই চিত্রে কিন্তু অ্যাকচুয়ালি y অক্ষের ছেদাংশ 0। এই চিত্রে y অক্ষের যে ছেদাংশ, যার নাম আমরা একটু আগে বলেছিলাম c, সেই c এর মান কিন্তু 0। সুতরাং y অক্ষের ছেদাংশ c এর মান যদি 0 হয়, সবাই খেয়াল করো তো, এই যে c এর মানটা তুমি যদি 0 বসায় দাও, c এর মান তুমি যদি 0 বসায় দাও, তো মানটা কত আসে? মানটা আসে y=mx। সবাই দেখতে পাচ্ছি c এর মানটা যদি তুমি 0 বসায় দাও, তো মানটা আসে y=mx। এই কারণে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y=mx। কেননা ওখানে কোনো c থাকে না, c এর মান 0 হয়ে যায়। ওকে, আমরা যাচ্ছি 4 নাম্বার সূত্রে। 4 নাম্বার সূত্র হচ্ছে, মাঝে মাঝে তোমাকে অঙ্কের মধ্যে শুধুমাত্র একটা বিন্দু দিয়ে দিবে, শুধু একটা বিন্দু, শুধু একটা বিন্দু দিয়ে তোমাকে বলবে কি যে সরল রেখার সমীকরণ বের করো। শুধুমাত্র একটা বিন্দু দিয়ে বলবে সরল রেখার সমীকরণ বের করো। কিরকম? দেখো, মনে করো একটা বিন্দু দিল তোমাকে, একটা বিন্দু তোমাকে দিয়ে দিল x1, y1। তোমাকে একটা বিন্দু x1, y1 দিয়ে দিল, দিয়ে বলল যে এই এক বিন্দুগামী সরল রেখার সমীকরণটি বের করো। এটাই সেই সরল রেখা। তাহলে প্রশ্নের মধ্যে মাঝে মাঝে তোমাকে একটা বিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে ওই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা বের করো। তাহলে আমরা হেডিং কি দিতে পারি? হেডিং দিতে পারি x1, y1 বিন্দুগামী, তার মানে বলতে পারি এক বিন্দুগামী, তার মানে বলতে পারি এক বিন্দুগামী। x1, y1 বিন্দুগামী মানে এক বিন্দুগামী, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সূত্রগুলো মাথায় রাখতে পারলে অঙ্ক কোনো ব্যাপার না, কারণ অঙ্কের মধ্যে যাই থাক সেটা তো কোনো না কোনো সূত্রের সাথে মিলবে। তো তখন তুমি ওই সূত্র দিয়ে ম্যাথটা করতে পারবা। x1, y1 বিন্দুগামী অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ। সূত্রটা হচ্ছে y-y1 ইকুয়াল m ইন্টু x-x1, যেখানে সবাই জানি mটা হচ্ছে ওই রেখাটির ঢাল। আমি চলে যাচ্ছি 5 নাম্বারে। 5 নাম্বারে এবার এক বিন্দুগামী হবে না, এবার হবে দুই বিন্দুগামী। একটু আগে ছিল এক বিন্দুগামী, এবার দুই বিন্দুগামী। সবাই খেয়াল করো, এই যে একটু আগে ছিল এক বিন্দুগামী, আর এখন হচ্ছে দুই বিন্দুগামী। দুই বিন্দুগামী তার মানে হেডিং কি হতে পারে? দুই বিন্দুগামী অর্থাৎ এবার থাকবে দুইটা বিন্দু, একটা বিন্দু x1, y1 দিলাম ও অপর বিন্দু দিলাম x2, y2। দুই বিন্দুগামী অর্থাৎ এত ও এত বিন্দুগামী, এত ও এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তার মানে এখন বিন্দু একটা না, বিন্দু দুইটা। তো আগেরটার সাথে পার্থক্য আছে। তো আমরা পার্থক্যটা ফিগারে দেখাই দিই, সবাই খেয়াল করো। দেখো, একটা বিন্দু যার নাম x1,
y1, আরেকটা বিন্দু যার নাম x2, y2। দুই বিন্দুগামী, এই দেখো, দুই বিন্দুগামী, এটা সেই সরল রেখা। দুই বিন্দুগামী, এটা সেই সরল রেখা। সবাই দেখতে পাচ্ছি দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে সমীকরণের সূত্রটা হচ্ছে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। দেখো, এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা। তার মানে আমাদের ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, সূত্র চেঞ্জ হচ্ছে। সো অঙ্কের মধ্যেও তোমাকে যে ইনফরমেশন তারা দিয়ে দিবে, তুমি সেই সূত্রে ফেলে ম্যাথ করবা। ঠিক আছে, আমরা চলে যাই 6 নম্বর সূত্রে। 6 নম্বর হচ্ছে, এবার উভয় অক্ষকে ছেদকারী, উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা। তাহলে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা, সুতরাং উভয় অক্ষকে ছেদ করবে এরকম সরল রেখা। তো এটাকে, ওকে, উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা, এটা কিরকম সবাই খেয়াল করো একটু। মনে করো আমি আগে অক্ষটা আঁকি। এটা মনে করো y অক্ষ, আর এটা হচ্ছে আমাদের x অক্ষ। y অক্ষ এবং x অক্ষ। আচ্ছা, ভালো কথা। তাহলে y অক্ষ এবং x অক্ষ আঁকার পর এটা হচ্ছে মূল বিন্দু। সবাই দেখো, আমি এখন একটি সরল রেখা আঁকবো যেটা কিনা উভয় অক্ষকে ছেদ করবে। দেখো, এই যে এটা, এই সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করলো। এই সরল রেখাটি উভয় অক্ষকে ছেদ করলো। এটাই সেই সরল রেখা। আচ্ছা, ভালো কথা। এটাই সেই সরল রেখা যা কিনা উভয় অক্ষকে ছেদ করলো। এখন যদি এই এই বিন্দু যদি এ হয়, এই বিন্দু যদি বি হয়, এবং যদি তুমি কোনো কারণে বুঝতে পারো ও থেকে এর দৈর্ঘ্য এ, ও থেকে বি এর দৈর্ঘ্য বি, তখন তুমি নিজেই চিন্তা করতে পারবা যে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। তার কারণ সবাই জানি এই দূরত্বটা a, কিন্তু দেখো x অক্ষের উপরে y এর মান 0 হয়। ঠিক অনুরূপভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0, b। তার কারণ যেহেতু এই দূরত্বটা b, তার মানে বিন্দুর y এর মান b। y অক্ষের উপরে সব সময় x এর মান 0 হয়। y অক্ষের উপরে সব সময় x এর মানটা 0 হয়। তাহলে উভয় অক্ষকে ছেদকারী সরল রেখা, এটার সমীকরণটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, যা x ও y অক্ষকে যথাক্রমে, যা x ও y অক্ষকে যথাক্রমে a, a0 ও b, 0b বিন্দুতে ছেদ করে। 0b বিন্দুতে ছেদ করে, এবং তুমি বলতে পারো চিত্র হতে, অতএব ও থেকে এ এই দৈর্ঘ্যটা এ, ও থেকে বি এই দৈর্ঘ্যটা হচ্ছে বি। তো এই, তোমরা মনে রাখবা, এই সূত্রটা হচ্ছে সরল রেখায় সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। এই সূত্রটা সরল রেখায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে উভয় অক্ষকে ছেদ করবে এরকম সরল রেখা। এটা সবচেয়ে বেশি ব্যবহার হবে তোমাদের ম্যাথের ক্ষেত্রে। তাহলে উভয় অক্ষকে ছেদ করলে আমরা লিখে ফেলবো x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। নেক্সট আরেকটা সূত্র, দেখতে একই রকম কিন্তু সমীকরণ আলাদা। 7 নম্বর সূত্র, দেখতে একই রকম হবে কিন্তু সমীকরণটা হবে আলাদা। সেটা কিরকম দেখো, আমি চিত্র আঁকি আগে। চিত্র যদি আঁকি, এটা x অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে y অক্ষ। ওকে, ভালো কথা। দেখো, আমি চিত্র আঁকতেছি একই রকম চিত্র আঁকলাম। চিত্র ঠিক আগেরটার মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এবার ইনফরমেশন দেয়া থাকবে ভিন্ন। ইনফরমেশন ভিন্ন দেয়া থাকবে। কিরকম দেখো, আগের সমীকরণটাতে দুইটা ইনফরমেশন দেয়া ছিল। কি?
এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করে? এ পরিমাণ। ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করে? বি পরিমাণ। তার মানে একটু আগে উভয় অক্ষকে ছেদ করার পাশাপাশি দুইটা ইনফরমেশন ছিল, এক্স অক্ষের ছেদাংশ এ, ওয়াই অক্ষের ছেদাংশ বি। আচ্ছা, এখন দেখো উভয় অক্ষকে ছেদ করে ঠিকই, কিন্তু এখন মনে করো তোমাকে এই ছেদাংশের দৈর্ঘ্য তোমাকে দেয়া হলো না, এই ছেদাংশের দৈর্ঘ্য তোমাকে দেয়া হলো না, বিনিময়ে তোমাকে দিয়ে দেওয়া হলো নতুন দুইটা তথ্য। সেই নতুন দুই তথ্য কি সবাই খেয়াল করো। মূল বিন্দু হতে যদি কেউ ওই রেখাটির উপর লম্ব আঁকো, মূল বিন্দু হতে যদি কেউ এই রেখাটির উপর লম্ব আঁকো, এই লম্বের দৈর্ঘ্য দেয়া হলো পি। দেখো সম্পূর্ণ ভিন্ন ইনফরমেশন, আগের সাথে মিলতেছে না। মূল বিন্দু থেকে রেখাটির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এবং দিয়ে দেওয়া হলো উক্ত লম্বের সাথে এক্স অক্ষের কোণ, উক্ত লম্বের সাথে এক্স অক্ষের কোণ আলফা, উক্ত লম্বের সাথে এক্স অক্ষের কোণ আলফা। তার মানে দেখো দুইটা রেখা দেখতে একই রকম, এটাও উভয় অক্ষকে ছেদ করে, এটাও উভয় অক্ষকে ছেদ করে, কিন্তু এটার ইনফরমেশন ছিল এক্স অক্ষের ছেদাংশ আর ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। আর এটার ইনফরমেশনে খেয়াল করো, এই দৈর্ঘ্য নাই, এই দৈর্ঘ্য নাই, বিনিময়ে আছে নতুন দুইটা, মূলবিন্দু থেকে রেখাটির উপর লম্বের দৈর্ঘ্য এবং ওই লম্বের সাথে এক্স অক্ষের কোণ। যদি কখনো এরকম তথ্য থাকে, তখন চিত্রের এই সরল রেখাটি, চিত্রের এই সরল রেখাটির সমীকরণ, চিত্রের সরল রেখাটির সমীকরণ, চিত্রের সরল রেখাটির সমীকরণ কেমন হবে? সূত্র হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল 1। সো সমীকরণ কিন্তু ভিন্ন, আগেরটা ছিল এরকম, এটা হচ্ছে এরকম। তার মানে বুঝতে পারলাম যে অঙ্কের মধ্যে কোনো ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না? আমি 7টা সূত্র বললাম, 7টা সূত্রের সবগুলির তথ্য কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে তথ্য যদি ভিন্ন হয় তো সূত্রও ভিন্ন, সুতরাং এখানে কিন্তু প্যাচ লাগার কোনো সম্ভাবনা নাই। তুমি নিজে যদি মাথায় রাখো সূত্রগুলো, তাহলে তুমি অঙ্ক পড়ে বুঝতে পারবা যে কখন তুমি কোন সূত্রে যাবা। তো আমি 7টা সরল রেখার সূত্র বললাম, সূত্র তো আরো আছে। আচ্ছা, ওকে, আমরা নেক্সট তাহলে সূত্রে যাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে যে সবাই দেখো 8 নাম্বার সূত্র। 8 নাম্বার সূত্র হচ্ছে যে দুইটি সরল রেখা, দুইটি সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে, দুইটি সমীকরণ, দুইটি সমীকরণ লিখে ফেলি। দুইটি সমীকরণ কারা কারা? মনে করো a1x b1y প্লাস c1 সমান 0। দুইটি সমীকরণ এত, ও আবারও a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দুইটি সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে, যদি একই রেখা নির্দেশ করে, ব্যাপারটা কিরকম আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যদিও মিটিং কেটে যাবে। একই রেখা নির্দেশ, যদি একই রেখা নির্দেশ করে, দুইটি সমীকরণ এত ও এত যদি একই রেখা নির্দেশ করে, তাহলে সূত্র হচ্ছে, আচ্ছা সূত্র বলার আগে বলি যে আমি যেটা বললাম সেটা আসলে কি, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে কি। তারও আগে একটু দেখতে পাচ্ছ আবারও যেটা বলতেছিলাম, যে দুইটা সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে কিরকম। দেখো, মনে করো তুমি দেখতেছো সমীকরণ দুইটা, তুমি দেখতেছো সমীকরণ দুইটা, কিন্তু সত্যিকার অর্থে ওই দুই সমীকরণ আসলে একই রেখা নির্দেশ করে। তার মানে কি? তার মানে হচ্ছে সমীকরণ আসলে দুইটা না, আসলে সমীকরণ মানে রেখা আসলে একটা। এই যে রেখা মনে করো একটাই, রেখা একটাই, কিন্তু এই রেখার সমীকরণ এটাও, এই রেখার সমীকরণ এটাও। তার মানে কি? উপরের সমীকরণটাও এই রেখা নির্দেশ করে, নিচের এই সমীকরণটাও এই রেখায় নির্দেশ করে। তার মানে কি? দুইটা সমীকরণ ঠিক একই রেখা নির্দেশ করতেছে। ব্যাপারটা আসলে কিরকম এখানে আরো বোঝানোর ব্যাপার আছে, কিরকম সবাই একটু খেয়াল করো। তো তাহলে মিটিং কেটে গেলে 5 মিনিটের জন্য আরেকবার জয়েন করো সবাই।
ওকে দেখো, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে আমি তোমাদেরকে আগে বুঝিয়ে নিই যে ব্যাপারটা আসলে কি বলতেছি আমি। দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ কিভাবে করে। দেখো, মনে করো তোমাকে সমীকরণ দিয়ে দিলাম একটা, এক্স প্লাস 2y প্লাস 5 = 0, একটা সমীকরণ। তোমাকে আরো একটা সমীকরণ দিয়ে দিলাম, 3x প্লাস 6y প্লাস 15 = 0। এখন তুমি দেখতে পাচ্ছ সমীকরণ দুইটা, তো নিশ্চয়ই দুইটা সমীকরণ তো আর একই রেখা হতে পারে না। এর রেখা আলাদা, এর রেখা আলাদা, যেহেতু তারা সমীকরণ ভিন্ন। কিন্তু সবাই খেয়াল করো, দ্বিতীয় সমীকরণটাতে যদি কেউ 3 কমন নাও, দ্বিতীয় সমীকরণে যদি কেউ 3 কমন নাও, এক্স প্লাস 2y প্লাস 5, ওই তিনটা সবাই ডান দিকে জিরো করে দাও, 3কে ডান দিকে জিরো করে দাও, এক্স প্লাস 2y প্লাস 5 = 0। এবার সবাই খেয়াল করো যে প্রথমটা আর লাস্টেরটা দেখো একই, প্রথমটা লাস্টেরটা কিন্তু একই। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু সমীকরণ দুটো এক ছিল না, এই যে এই সমীকরণটা এবং এই সমীকরণ কিন্তু এক ছিল না, তারা ভিন্ন সমীকরণ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা সমীকরণ দেখতে ভিন্ন মনে হলেও তারা আসলে যে একই তা তোমাদেরকে দেখালাম কমন টমন নেয়ার পর। তার মানে দুইটা সমীকরণ দেখে হয়তো ভিন্ন মনে হচ্ছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে না, তারা আসলে একই রেখা নির্দেশ করে। দুই সমীকরণ একই রেখা নির্দেশ করে, তার মানে এই দুই সমীকরণ আসলে ভিন্ন না, তারা আসলে একই সমীকরণ যদিও দেখে ভিন্ন মনে হচ্ছে। তো এরকম ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম ক্ষেত্রে এক্স এর সহগের অনুপাত, সবাই দেখো ব্যাপারটা, এক্স এর সহগ a1, এক্স এর সহগ a2, এক্স এর সহগের অনুপাত এরা সমান হবে ওয়াই এর সহগের অনুপাতের সমান হবে, ওয়াই এর সহগের অনুপাতের সমান হবে, সমান সমান ধ্রুবক পদের সমান হবে। সো এটা একটা সূত্র, এই সূত্র কখন অ্যাপ্লাই করবা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। দুইটি সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে তখন সূত্র হচ্ছে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান হবে। তো আমি একটু প্রমাণ দিয়ে দিই যে আসলে সমান হয় কিনা। সবাই খেয়াল করো, সবাই দেখো, আমি সমীকরণ হিসেবে কোনটাকে বলতেছি, এটাকে বলতেছি এবং এটাকে বলতেছি, যারা কিনা দেখতে ভিন্ন, দেখতে ভিন্ন। তো আমরা কাজ করি, আমরা দুই সমীকরণের এক্স এর সহগের অনুপাত নিয়ে ফেলি। সবাই দেখো, এক্স এর সহগ 1, এক্স এর সহগ 3, 1/3 ইকুয়াল ওয়াই এর সহগ 2, ওয়াই এর সহগ 6, ধ্রুবক পদ, ধ্রুবক পদ 5 এবং 15, ধ্রুবক পদ 5 এবং 15। ওকে, তাহলে আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, প্রথমে 1/3 ঠিকই ছিল, 2/6, 2/6 কাটাকাটি করলে কিন্তু 1/3, কাটাকাটি করলে 1/3, 5 আর 15 কাটাকাটি করলে 1/3, 3×5 = 15। দেখতে পাচ্ছি তারা আসলেই সমান, তারা আসলেই সমান। এই কারণে দুইটা রেখা যদি একই রেখা নির্দেশ করে, দুইটা সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে, তখন আসলে তাদের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত, তিনটা অনুপাত আসলে সমান হয়। তো এটাই ছিল সূত্র। যাক, তো আসলে সূত্র আসলে আরো আছে, তো যতটুকু বললাম এতটুকুই থাক। আমরা আগামী ক্লাসে আবারও বলার চেষ্টা করব, আর তোমরাও সরল রেখা রিভিশন দেওয়া শুরু করো। তো ওকে, তাহলে আজকের ক্লাসে যা যা পড়ালাম তার একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। আমি স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের সামনে রাখলাম, তোমরা স্ক্রিনশট নাও আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে। আশা করি তোমরা নিয়েছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। সবাই দেখো, এটা ছিল পরবর্তী অংশ। সবাই স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী অংশের। আশা করি সবাই নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশ, তোমরা আবার স্ক্রিনশট নিবে। সবাই দেখো, এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। সবাই এটাও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি সবাই নিয়েছো। আমি চলে যাচ্ছি।
তার পরের অংশে সবাই এটাও স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এটা ছিল পরের অংশ। অ্যান্ড ফাইনালি আমি যাচ্ছি লাস্ট পেজে। লাস্ট পেজ 8 নাম্বার ফর্মুলা, সবাই স্ক্রিনশট নিয়ে নিবা। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, লাস্ট পেজের স্ক্রিনশট। এতটুকু ছিল আমাদের আজকের পড়া। তো তোমরা সবাই সরল রেখা অধ্যায়টা রিভিশন দেওয়া শুরু করো, কেননা রিভিশন ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই করে দেওয়া সম্ভব না। রিভিশন ক্লাস মানে তোমাকে একটু মনে করিয়ে দেওয়া হবে, আর তুমি তোমার কাছে যে করা আছে ওখান থেকে তুমি রিভিশন করা শুরু করবা। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।